বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা গত দিনে যে ক্লাসটি দেখেছিলে সেটি ছিল মূলত তড়িৎ আবেশের উপরে। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 2 লেকচার 3, এখানে আমরা ইলেকট্রোস্কোপের যে গত আলোচনাটা হয়েছিল সেই আলোচনার ভিত্তিতে একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে এক্সপেরিমেন্ট অন গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, অর্থাৎ যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র নিয়ে আমরা গত দিনের আলোচনায় এনেছিলাম, সেখানে কিভাবে তার প্র্যাকটিক্যালি কিভাবে হয় সেটা আজকের এই ভিডিও ক্লিপসে আমরা দেখার চেষ্টা করব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে সুতি কাপড় ডান দিকে, আর সেটা যদি কোনো মানুষের শুষ্ক চামড়ার উপরে ঘষা হয় তাহলে কি হয়, তাহলে কাপড়টি নেগেটিভ চার্জে চার্জিত হয়, আর হিউম্যান বডি ধনাত্মক চার্জে চার্জিত হবে। এছাড়াও আমরা দেখছি যে ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরো কেটে নেওয়া হচ্ছে তড়িৎ আবেশ প্রক্রিয়াটার আসলেও ঘটে কিনা সেটা দেখার জন্য। কাপড়কে শরীরে শুকনো চামড়ার উপরে ঘষা হচ্ছে। এখন যদি এই কাপড়টিকে ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরোর কাছাকাছি নিয়ে যাওয়া হয় তাহলে সেটিকে সে আকর্ষণ করছে, এবং এই আকর্ষণটা সম্পূর্ণই তড়িৎ আবেশ প্রক্রিয়া হচ্ছে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। কাজে ইলেকট্রোস্কোপ এমন একটি যন্ত্র যা দুটি কাজ করতে পারে। এক হচ্ছে সেটি কোনো বস্তুতে আধানের উপস্থিতি নির্ধারণ করতে পারে, ডিটেক্টিং দ্য প্রেজেন্স অফ ভেরি উইক ইলেকট্রিক্যাল চার্জেস অ্যাট রেস্ট অন এ বডি। আর দুই নম্বরে যে কাজটি করতে পারে সেটি হচ্ছে ডিটারমিন দ্য ন্যাচার অফ দ্য ইলেকট্রিক্যাল চার্জ, অর্থাৎ অজানা বস্তুতে যে চার্জ আছে সেটা কী ধরনের চার্জ, তার চার্জের প্রকৃতি নির্ধারণ করতে পারে এই যন্ত্রটি। আমরা একটি প্রকৃত ইলেকট্রোস্কোপ যন্ত্রকে এখানে দেখছি। ইলেকট্রোস্কোপ যন্ত্রের এটা গোল্ড লিফ ব্যবহৃত হয়েছে এখানে। আমরা স্ক্রিনে দেখছি যে একটি ব্রাশের তৈরি মেটাল একটি ধাতব দণ্ডকে এই যন্ত্রটির মধ্যে লাগানো আছে, এবং নিচে একটি ইনসুলেটর ইউজ করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ প্রবাহের সাথে এই বডির কোনো সম্পর্ক থাকে না। উপরে একটি প্লেট লাগানো আছে, নিচেও ব্রাশের একটি প্লেট রয়েছে, এবং সর্বশেষ এই ব্রাশের প্লেটের সাথে একটি ছোট্ট পাতলা স্বর্ণপাত সংযুক্ত হয়েছে। এটি হলো সেই স্বর্ণপাত, পাতলা অত্যন্ত হালকা একটি স্বর্ণপাত এখানে লাগানো আছে, যে কারণে এটির নাম স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। এছাড়াও তার নিচের দিকে ডান দিকে আমরা একটি স্ক্রু দেখতে পাচ্ছি। মূলত এটির সাহায্যে এটিকে ভূ সংযুক্ত করার ব্যবস্থা করা হয়। এখান থেকে একটি তার বের হয়ে ভূমির সাথে সংযুক্ত করা যায়। এছাড়াও যন্ত্রটিকে হাত দিয়ে ধরে যদি মাটির সাথে পায়ের স্পর্শ থাকে তাহলেও সেটাকে ভূ সংযুক্ত করা যেতে পারে। এখন সুতি কাপড়টিকে আবারও শুকনো চামড়ার উপরে ঘষা হচ্ছে, ফলে কাপড়টি নেগেটিভ চার্জে চার্জিত হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রোস্কোপ যন্ত্রের প্লেটের কাছাকাছি কাপড়টিকে নিয়ে যাওয়ার ফলে এই যে সোনার পাতটা ছিল সেটা ঝুলানো অবস্থা ছিল, সেখান থেকে বাম দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ পাতের মধ্যে ফাঁক সৃষ্টি হচ্ছে। এই ফাঁক সৃষ্টি হওয়ার দ্বারাই মূলত এখানে আধানের উপস্থিতি নির্ধারিত হচ্ছে। আধান এখানে যে আছে, কাপড়টিতে যে নেগেটিভ আধান আছে সেটি আমরা এখান থেকে বুঝে নিতে পারছি। দূরে সরিয়ে নিলে
ফাঁকটি পুনরায় আগের মতো হ্রাস পায়, আবার কাছে আনলে আবারও বৃদ্ধি পায়, যেটি প্রমাণ করে কাপড়ে আধানের উপস্থিতি। এখন কি ধরনের আধান আছে এটা যদি জানতে চাওয়া হয় তাহলে প্রথমে এটাকে আমরা একটি জানা আধানের সাহায্যে চার্জিত করতে পারি। যেমন আবারও নেগেটিভ চার্জ যদি হয়, এই অবস্থায় যদি আমরা নেগেটিভ চার্জে চার্জিত কাপড়টাকে আনার পরে আঙ্গুল দিয়ে যদি এই মেটাল প্লেটটাকে টাচ করা হয় তাহলে এখানে কিছু ইলেকট্রন চলে যাবে হিউম্যান বডিতে। কেননা এই নেগেটিভ চার্জে চার্জিত কাপড় এখানকার ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে দণ্ডের, এবং সেটি যাওয়ার জন্য জায়গা খুঁজবে। যখনই হিউম্যান বডি তাকে টাচ করবে তখন অতিরিক্ত ইলেকট্রনগুলো মুক্ত আধান হয়ে সেটা চলে যাবে, যার ফলে ইলেকট্রোস্কোপ যন্ত্রটি পজিটিভ আধানে আহিত হবে। ইলেকট্রন চলে যাওয়ার ফলে এটি প্রথমে কি হলো, প্রথমে পাতের ফাঁক কমে গেল, পরবর্তীতে সরিয়ে নেওয়ার ফলে সেটা আবারও পজিটিভ চার্জিত হয়েছে। এখন আবারও যদি টাচ করা হয় তাহলে সেটা আবারও ভূসংযুক্ত হওয়ার কারণে আবারও এই ফাঁকের পরিমাণ কমে গিয়েছে। এই অবস্থায় সেটা পজিটিভ চার্জে চার্জিত অবস্থায় আছে, বিধায় এখানে ফাঁক দেখা যাচ্ছে। এখন যদি নেগেটিভ চার্জের বস্তু এখানে আনা হয়, অর্থাৎ কাপড়টা নেগেটিভ, তাহলে এই যন্ত্রটা চার্জিত ছিল পজিটিভ। নেগেটিভ চার্জের যদি কাপড় এখানে আনা হয় তাহলে সেটা কি করছে, তাহলে এই ধনাত্মক আধানগুলোকে সে টেনে নিচ্ছে তার দিকে, যার ফলে এখানে বিকর্ষণ কমে যাওয়ার কারণে ফাঁকের পরিমাণ কমে গেল। আমরা দেখলাম একটু আগে ফাঁকের পরিমাণ এখানে ছিল, এটা কমে গেল। এটা দূরে নিলে আবারও ফাঁক বৃদ্ধি পাবে। এই দূরে নেওয়ার সাথে সাথেই ফাঁকটা আবার বেড়েছে, কাছে আনলে ফাঁক আবারও হ্রাস পাবে। এটা প্রমাণ করে যেহেতু এটা ধনাত্মক চার্জে চার্জিত আর যে বস্তুটাকে আনা হচ্ছে সেটা যেহেতু ঋণাত্মক চার্জে চার্জিত, এই কারণে ফাঁক হ্রাস পাচ্ছে। অর্থাৎ যদি ফাঁক হ্রাস পায় তাহলে আমরা বলতে পারি যে পদার্থটিকে এখানে আনা হচ্ছে কাছাকাছি, সেটা ইলেকট্রোস্কোপে যে চার্জে চার্জিত তার বিপরীত চার্জে চার্জিত। এর পরবর্তীতে আমরা দেখব যে একটি নেগেটিভ ধনাত্মক চার্জে চার্জিত করার জন্য একটি প্লাস্টিক রডকে এখানে আনা হচ্ছে, যার ফলে নেগেটিভ চার্জে চার্জিত একটি রডকে আনার ফলে ফাঁকের পরিমাণ যা ছিল সেটা আরো বেড়ে যাচ্ছে। তাহলে ফাঁক বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে এই বস্তুটি যে চার্জে চার্জিত, ইলেকট্রোস্কোপ যে চার্জে চার্জিত সেটা ধনাত্মক, আর যদি ফাঁক বেড়ে যায় তাহলে অবশ্যই এখানে ওই একই জাতীয় আধান আছে বলে আমরা ধরে নিতে পারি, অর্থাৎ সেটাও ধনাত্মক চার্জে চার্জিত হবে। কাছাকাছি আনা হচ্ছে, ফাঁক বৃদ্ধি পাচ্ছে, এখানে বড় করে দেখাচ্ছে, তাহলে এটাও পজিটিভ চার্জে চার্জিত। তাহলে পজিটিভ চার্জ এখানকার পজিটিভ চার্জকে বিকর্ষিত করে এই অঞ্চলে পাঠিয়ে দিচ্ছে, বিধায় এখানে বিকর্ষণ বেশি হওয়ার কারণে ফাঁক বৃদ্ধি পাচ্ছে। দূরে নিয়ে যাওয়াতে কমে যাচ্ছে আর নেগেটিভ চার্জ আনার জন্য ফাঁক হ্রাস পাচ্ছে। ইলেকট্রোস্কোপের এই পরীক্ষাটি করার জন্য বায়ুর আর্দ্রতা যত কম হবে তত ভালো। এখানে আর্দ্রতা দেখাচ্ছে প্রায় 20% মতো, কাজে এটা মেনটেন করতে পারলে খুবই ভালো। যত আর্দ্রতা কম হবে তত পরীক্ষাটি সূক্ষ্মভাবে করা যাবে। এই ছিল ইলেকট্রোস্কোপের পরীক্ষা। আমরা এখন আবার আমাদের পড়ায় ফিরে যাব। তাহলে যে এক্সপেরিমেন্টটা আমরা দেখলাম সেখানে পুরো বিষয়টাকে আমরা একটি ছকের মাধ্যমে সামারাইজ করতে পারি।
যন্ত্রে আধান বস্তুতে আধান এবং পাতের মধ্যে যে ফাঁকটা থাকবে সেই ফাঁকের পরিমাণ আমরা এখানে দেখব। যন্ত্রে আধান যদি ধনাত্মক চার্জে চার্জিত হয় ইলেকট্রোস্কোপ, আর যে বস্তুটিকে আনা হবে সেটিও যদি ধনাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে এখানে ফাঁকের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে। যদি যন্ত্রে আধান পজিটিভ হয় কিন্তু বস্তুতে আধান নেগেটিভ হয়, তাহলে ফাঁক হ্রাস পাবে, কারণ তারা বিপরীত জাতীয় আধান এখানে হ্রাস পাচ্ছে। এখন যদি আবার এর বিপরীতটা হয়, অর্থাৎ যন্ত্রে আধান নেগেটিভ হয়, বস্তুতে আধান যদি পজিটিভ হয়, তবে কি হবে? তবেও ফাঁক হ্রাস পাবে। যন্ত্রে আধান অর্থাৎ ইলেকট্রোস্কোপ যন্ত্রে আধান নেগেটিভ, বস্তুতে আধান যদি নেগেটিভ হয়, তাহলে একই জাতীয় আধান হওয়ার কারণে এখানে ফাঁক বৃদ্ধি পাবে। আর যদি যন্ত্রে কোনো আধানই না থাকে, নিস্তড়িত যদি হয়, জিরো আধান যদি থাকে, তাহলে এখানে প্লাস চার্জ হোক অথবা মাইনাস চার্জ হোক, উভয় ক্ষেত্রেই ফাঁক বৃদ্ধি পাবে। এই ছিল মোটামুটি আমাদের ইলেকট্রোস্কোপ যন্ত্রের যে এক্সপেরিমেন্ট আমরা দেখলাম তার আলোচনা। তাহলে ইলেকট্রোস্কোপের আলোচনা আমাদের শেষ হলো। এরপরে আমাদের আজকের টপিক হচ্ছে স্থির তাড়িতিক বল বা কুলম্ব বল। স্থির তাড়িতিক বল বা কুলম্ব বল, এই বিষয়টা তোমরা এসএসসি লেভেলেও জেনে এসেছো কিছুটা। আমরা এখানে আরো সেটিকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। স্থির তাড়িতিক বল মানে স্থির তড়িৎ আধানের মধ্যবর্তী যে বল কাজ করে সেটাকে স্থির তাড়িতিক বল বলা হচ্ছে। বিজ্ঞানী কুলম্ব সর্বপ্রথম এই ধরনের বলকে পর্যবেক্ষণ করেন এবং এই বলকে তিনি গাণিতিক সমীকরণের দ্বারা উপস্থাপিত করেন। এই কারণে এই বলের আরেকটি নাম হচ্ছে কুলম্ব বল। আমরা ধরে নেই যে দুটি চার্জ আমাদের কাছে আছে, সেটি একই ধরনের চার্জ হতে পারে বা বিপরীত ধর্মের চার্জও হতে পারে। ধরে নিই তারা একই ধরনের চার্জ, পজিটিভ চার্জ। এই বস্তুতে যে পরিমাণ চার্জ সেটাকে ধরে নিচ্ছি Q1 পরিমাণ চার্জ, এই বস্তুতে চার্জকে ধরছি Q2 পরিমাণ চার্জ, এবং এরা পরস্পর থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখছে, সেই দূরত্বকে ধরলাম d দূরত্ব। তাহলে এই কুলম্ব বল অর্থাৎ স্থির তড়িৎ তাদের পরস্পরকে কি করবে? এখানে একই ধরনের আধান হওয়ার কারণে পরস্পরকে বিকর্ষণ করবে, এবং এই বিকর্ষণ বল এদের সংযোজক যে রেখা থাকবে সেই রেখা বরাবর এই বাইরের দিকে কাজ করবে, অর্থাৎ পরস্পরকে এ ওকে ঠেলে সরিয়ে দিতে চাইবে। এই বস্তুটাও Q2 যে আধান, সেই Q2 আধানও চাইবে Q1 কে বল প্রয়োগ করে বাইরের দিকে সরিয়ে দিতে। উভয় ক্ষেত্রেই বলের মান একই হবে, বিধায় আমরা এখানে লিখতে পারছি দুটোই F দ্বারা। তাহলে এই অবস্থায় এই বলটা কেমন হবে, কিভাবে সেটার হিসাব করা যাবে সেই বিষয়ে কুলম্ব বলছেন যে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, এবং এই বল অবশ্যই মাধ্যমের এই দুটি চার্জের মধ্যে যে মাধ্যম সেই মাধ্যমের উপরও নির্ভর করে। অর্থাৎ এই সূত্রানুসারে আমরা বলতে পারি যে ক্রিয়াশীল বল F is proportional to Q1 into Q2, অর্থাৎ চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক।
অর্থাৎ চার্জের পরিমাণ যদি আমি বাড়াই তাহলে অবশ্যই বল বাড়বে। কিভাবে বাড়বে? চার্জ যে কোনো একটাকে যদি আমি দ্বিগুণ করি, সাপোজ Q1 কে আমি দ্বিগুণ করলাম, তাহলে বলের পরিমাণও দ্বিগুণ হয়ে যাবে। যদি চার্জের পরিমাণ আমি একটাকে 3 গুণ করি তাহলে কি হবে? তাহলেও বলের পরিমাণ 3 গুণ হবে। এবং এখানে অনেকেই যে কনফিউশনটা থাকে অনেকের মধ্যেই, অনেক স্টুডেন্টদের মধ্যেই, সেটা হচ্ছে যে আমি এই চার্জটাকে যদি বেশি মানের নেই তাহলে ধারণাটা অনেকের মধ্যে এরকম থাকে যে এটির যে বিকর্ষণ বল সেটি বেশি হবে আর এটির বিকর্ষণ বল কম হবে। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা, কেননা এই বল কোনো একটি নির্দিষ্ট চার্জের কারণে সৃষ্টি হচ্ছে না। যদি এই চার্জটা না থাকতো তাহলে এই একটা সিঙ্গেল চার্জ কোনো বলই প্রয়োগ করতে পারতো না অন্য কোনো বস্তুর উপরে। কাজেই এইখানে যে বলের উদ্ভব হচ্ছে সেটা এখানকার বল আর এখানকার বল দুটো বলই মানের বিবেচনায় সমান হবে, কিন্তু দিকের বিবেচনায় বিপরীত হবে। এবং এই বল সৃষ্টিতে উভয় চার্জেরই ভূমিকা রয়েছে। এই জন্য যদি একটা চার্জকে দ্বিগুণ করা হয় তাহলে এটাও যেরকম 2f হয়ে যাবে, এটাও 2f হয়ে যাবে। যদি এটাকে 3 গুণ করা হয় তাহলে এটাও যেরকম 3f হবে, এটাও 3f হবে। যদি এটাকে আমি দ্বিগুণ করি আর এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে একই দূরত্বের জন্য তাদের বলের মান আগেও যা ছিল তাই থাকবে, কেননা তুমি যদি গুণ করো 2 into half তাহলে Q1 আর Q2 এর মান যা ছিল তাই থাকবে। তাহলে আমরা পেলাম যে বলের এই মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। পরবর্তী অংশে বলছে যে এই বল এদের চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/d² বর্গের ব্যস্তানুপাতিক। এই ছিল গাণিতিক রূপ। আর যেটা বলা হচ্ছে চার্জ কোন দিকে কাজ করবে, এদের সংযোজক সরল রেখা যেটা ডট লাইনে টেনেছি তার দিকে হয় এটা বিকর্ষিত হবে বা আকর্ষিত। চিত্রের ক্ষেত্রে এটা বিকর্ষিত, কেননা তারা উভয়ই সমধর্মী চার্জ। তাহলে দুটো রিলেশনকে যদি আমরা সূত্রে নিয়ে আসতে চাই তাহলে আমরা লিখতে পারি F is proportional to Q1 Q2 by d²। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসে, এটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক, এবং এটা সমানুপাতিক ধ্রুবক, সেটার নামকরণ করা হচ্ছে কুলম্ব ধ্রুবক। প্রকাশ করা হয় কখনো c দ্বারা কখনো k দ্বারা, বেশিরভাগ ক্ষেত্রে c দ্বারা করা হয়। তারপরে Q1 Q2 উপরে থাকবে, নিচে থাকবে d²। এটাই হচ্ছে মূলত কুলম্বের সূত্র বা স্থির তাড়িতিক বলের রাশিমালা। বল বলতে এই বলের একক তো আমরা জানি, বলের একক হচ্ছে নিউটন, কাজে এখানেও বলের একক নিউটন হবে। আর চার্জের একক আমরা এই অধ্যায়ের শুরুতে বলেছিলাম যে চার্জের একক হচ্ছে কুলম্ব, অর্থাৎ এই বিজ্ঞানীর নাম অনুসারেই চার্জের নামকরণ আমরা করেছি, এসআই এককের নাম কুলম্ব। এখন 1 কুলম্ব চার্জ বলতে আমরা কি বুঝবো সে আলোচনা একটু পরে আসছি, তার আগে আমরা এই সিটা অর্থাৎ কুলম্ব ধ্রুবকটা সম্পর্কে আরেকটু জেনে নিই। যদি দুটো চার্জ আমরা আলাদা করে যে কোনো দূরত্বের জন্য রাখি তাহলে এই কুলম্ব ধ্রুবকের মান আমরা বের করতে পারি নির্দিষ্ট চার্জের পরিমাণ এবং নির্দিষ্ট দূরত্বের জন্য। এখন আমরা দেখব যে এই c সমান লেখা যায় Fd² by Q1 into Q2। যদি নির্দিষ্ট দুটো চার্জের মান এবং তাদের দূরত্বের মান এবং তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান বসানো যায় তাহলে এটির একটি নির্দিষ্ট মান পাওয়া যায়। সেটাকে আমরা প্রকাশ করি 9 × 10⁹ এই মানটা পাওয়া যায়, এবং তার একক কি দাঁড়াচ্ছে? বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, তার উপরে স্কোয়ার, চার্জের একক কুলম্ব, এবং দুটা থাকার কারণে স্কোয়ার, কিন্তু নিচে আছে ভাগ, কাজে কুলম্ব টু দি পাওয়ার -2। কাজে 9 × 10⁹ এই পরিমাণ বল সৃষ্টি হবে যদি আমরা এখানে নির্দিষ্ট পরিমাণ আধান এবং নির্দিষ্ট দূরত্ব রাখি। ক্যালকুলেশন করে এটা পাওয়া যাবে। এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা বলতে পারি যে যদি এই প্রত্যেকটা রাশির মান আমরা একক করে দেই, অর্থাৎ এটা হচ্ছে 1 কুলম্ব, এটাও 1 কুলম্ব, এবং দূরত্ব যদি 1 মিটার হয়, অর্থাৎ 1 কুলম্ব
পরিমাণ চার্জকে যদি আমরা 1 মিটার দূরত্বে আলাদা করে রাখি, তবে তারা পরস্পরকে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে, ডিপেন্ড করছে সেটা কি ধরনের চার্জ। যদি আকর্ষণই করে তাহলে সেই বলের মান F যা হবে সেইটাই হবে এই ধ্রুবকের মান। বলের মানটাই হবে তখন অ্যাকচুয়ালি এত নিউটন, 9 × 10⁹ নিউটন, কারণ এগুলো সবই এক হয়ে গেছে। তাহলে বলের মান যা পাওয়া যাবে তাই হবে এই কুলম্ব ধ্রুবকের মান। এছাড়াও যদি 1 কুলম্ব না দিয়েও যদি অন্য কোনো চার্জের মান দিই, যেটা একটু আগে বললাম, আর যদি এই দূরত্বের মানও আমরা অন্য কিছু বসাই, তারপরেও সেক্ষেত্রে সি এর মান একই পাওয়া যাবে। অর্থাৎ এটা যত গুণে বাড়াবো সেই অনুযায়ী বলও বাড়বে। যদি চার্জ একটাকে দ্বিগুণ করি সেই অনুযায়ী বলও দ্বিগুণ হয়ে যাবে। যদি দূরত্ব বাড়াই তাহলে বল কমবে এবং বর্গের ব্যস্তানুপাতে কমবে। এই কারণে টোটাল রেশিও অনুপাতটা একই থাকবে। সহজে বোঝার জন্য আমরা বলছি যে যদি এটা 1 কুলম্ব আধান নেই এবং আরেকটা যদি 1 কুলম্ব থাকে এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তবে এদের মধ্যবর্তী যে বল কাজ করে সেটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন। তখন কুলম্ব এর মান দাঁড়ায় 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। কুলম্বের একক, সি এর একক, ধ্রুবকের একক আর বলের একক তো এক নয়, কিন্তু মান এক। বলের একক নিউটন আর এই কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, কিন্তু মান এর বিবেচনায় তখন এই কন্ডিশনে তাদের মান একই থাকবে। এখন এসআই এককে আমরা সি কে প্রকাশ করতে পারি এইভাবে 1/4πε0। এই চিহ্নটাকে আমরা বলি এপসিলন। নিচে শূন্য মাধ্যমকে ইন্ডিকেট করার জন্য আমরা এখানে 0 বসাচ্ছি, এটাকে আমরা সাধারণভাবে নট বলে থাকি, এপসিলন নট। এইভাবে প্রকাশ করলে ইলেকট্রোডাইনামিক্সের বা স্থির তড়িৎ এবং তড়িৎচুম্বকীয় বিদ্যা সম্পর্কিত যে সকল সূত্র আমরা আরো পাবো সেগুলো সূত্রের সাথে রিলেট করতে সুবিধা হয়। এই কারণে আমরা এটাকে এইভাবে 1/4πε0 আকারে প্রকাশ করে থাকি। এখানে এপসিলন নটটা কি, এপসিলন নটটা কি প্রকাশ করছে? এপসিলন নট হচ্ছে এখানে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। অর্থাৎ বলরেখা, একটা চার্জ থেকে বলরেখা বের হয়, বলরেখার বিষয় আমরা পরবর্তী ক্লাসে আলোচনা পাবো। বলরেখা যে বের হয় সেই বলরেখা কিভাবে ছড়িয়ে পড়ছে একটা মাধ্যমে সেই হিসাবটা করা হচ্ছে ভেদনযোগ্যতা। এবং এইটা সমানই আমরা লিখতে পারি, এটার মান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে দেখানো যায় যে যেখানে এপসিলন নট এর মান দাঁড়াচ্ছে 8.85 × 10⁻⁻12। এপসিলন নট অর্থাৎ ভেদনযোগ্যতার যে মান হবে এবং একক হবে কুলম্বের এককের বিপরীত। এই কুলম্ব ধ্রুবকের এককের বিপরীত। কুলম্ব ধ্রুবকের এককের মান এখানে আমরা পেয়েছি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, তাহলে সেটাকে উল্টে দিলেই আমরা এপসিলন নটের মান একক পেয়ে যাব। তাহলে এখানে কুলম্বের উপরে টু দি পাওয়ার -2 ছিল, কাজে এখানে সরাসরি কুলম্ব স্কয়ার হবে, এটাকে উল্টে দিলে পার নিউটন পার মিটার স্কয়ার। এটা দাঁড়াচ্ছে আমাদের এপসিলন নটের মান। তাহলে কুলম্বের সূত্রটাকে আমরা ফাইনালি লিখতে পারি। অতএব কুলম্বের সূত্র F সমান C এর জায়গায় 1/4πε0 আর এখানে Q1 Q2/d²। তাই সিটাকে ভেঙে এভাবে আমরা লিখতে পারি যেখানে পুরোটার মান থাকবে 9 × 10⁹। এতক্ষণ কুলম্বের সূত্রের যে আলোচনাটা করলাম সেখানে সি এর মান নিয়ে যে আলোচনাটা করলাম সেখানে বললাম এটা শূন্য মাধ্যমের জন্য করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যদি শূন্য মাধ্যম না হয় সেক্ষেত্রে কিভাবে আমরা এই এপসিলনকে চেঞ্জ করব? শূন্য মাধ্যম না হলে অন্য কোনো মাধ্যমের জন্য এই বলের মান হ্রাস পায়। অর্থাৎ দুটো চার্জ যদি আমরা নেই, একটা Q1 আর একটা Q2, তাহলে দুটো চার্জ এর কারণে যে বল এদের মধ্যবর্তী কার্যকরী হয় সেটা শূন্য মাধ্যম রেখে যে বল কার্যকরী হয় সেটা ধরে নিলাম F।
শূন্য মাধ্যম যখন এখানে আমরা বিবেচনা করছি, অর্থাৎ সেক্ষেত্রে এপসিলন নট বলছি। আর যদি এদের মাঝখানে কোনো অন্তরক পদার্থ রাখা হয়, তখন সেই পদার্থ রাখলে বা সেই মাধ্যমটাকে আমরা বলছি পরাবৈদ্যুতিক মাধ্যম। পরাবৈদ্যুতিক মাধ্যম থাকা অবস্থায় এখানে বলের মান পরিবর্তন হয়। অর্থাৎ যদি শূন্য মাধ্যম না রেখে আমরা অন্য কোনো মাধ্যম রাখি যার ভেদনযোগ্যতাকে আমরা এপসিলন দ্বারা প্রকাশ করছি, তখন এই বলের মান চেঞ্জ করে আমরা লিখছি এফএম। বলের মান পরিবর্তন হয়ে যাবে এবং তাকে প্রকাশ করছি এফএম দ্বারা, এম ফর মিডিয়া, নতুন একটা মাধ্যমের জন্য। তাহলে এম মাধ্যমের জন্য আমাদের বলের মান দাঁড়াচ্ছে এফএম, এবং সেটা অবভিয়াসলি কম হবে। শূন্য মাধ্যমে যে বল কাজ করেছে তার থেকে অন্য কোনো মাধ্যম রাখলে এই বলের পরিমাণ সামান্য হ্রাস পাবে। এখন এই দুই বলের যে অনুপাত, সেটাকে ওই যে মাধ্যমটা রাখা হলো সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। এই মাধ্যমটাকে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যম বলি। আর পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান এফ বাই এফ এম। এটাই পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা। অর্থাৎ নির্দিষ্ট দুটি আধান নির্দিষ্ট শূন্য মাধ্যমে রেখে তাদের মধ্যবর্তী যে বল, এবং ওই একই আধান অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে রেখে যে বল পাওয়া যায়, এই দুই বলের অনুপাতকে ওই মাধ্যমে যে মাধ্যমটা রাখলাম সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। কে দ্বারা প্রকাশ করা হয়? এর কি একক হবে কোনো? নিশ্চয়ই হবে না। কেননা একই জাতীয় রাশির অনুপাত, কাজে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো মান হয় না, শুধুমাত্র এখানে সংখ্যা থাকে, এটাকে অনুপাত মাত্র। এখন যদি আমরা এই সমীকরণ থেকে একটু অগ্রসর হই, এই সমীকরণে এফ এবং এফ এর মান যদি আমরা এই সমীকরণটা ব্যবহার করি, তাহলে কি হয় দেখা যাক। ওয়ান বাই ফোর পাই, এখানে অবশ্যই এপসিলন নট হবে শূন্য মাধ্যমের কারণে, Q1 Q2 বাই ডি স্কোয়ার, আর নিচে হবে 1 বাই 4 পাই। অন্য মাধ্যমের জন্য সেটা হবে এপসিলন নট, লেখা যাবে না, ওই মাধ্যমের এটা ভেদনযোগ্যতা। তারপরে Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই রাশিটা সম্পূর্ণই কেটে যাচ্ছে, 1 বাই 4 পাই 1 বাই 4 পাই কেটে যাচ্ছে। তাহলে কি থাকে? তাহলে থাকে উপরে এপসিলন চলে যাচ্ছে। অর্থাৎ তোমাদের সুবিধার জন্য আমি একটু দেখাই, এইভাবে 1 বাই এপসিলন নট ইনটু এপসিলন উপরে গিয়ে নিচে হয়ে যাবে 1, মানে 1 বাই এপসিলন এটা উল্টে গেলে ঘুরে যাবে এইভাবে। তারপরে আমরা কি পাচ্ছি? অর্থাৎ কে সমান লেখা যাচ্ছে এপসিলন বাই এপসিলন নট। এখান থেকে আরো বলা যায় যে এপসিলন সমান তাহলে কি হবে? অতএব এপসিলন বা ওই মাধ্যমের ভেদনযোগ্যতা এপসিলন সমান দাঁড়াচ্ছে এপসিলন নট ইনটু কে। এটাও আমরা মনে রাখবো এবং এটাও মনে রাখবো। অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবককে ভেদনযোগ্যতার অনুপাত দিয়েও প্রকাশ করা যায়, আর সেক্ষেত্রে অন্য মাধ্যমের ভেদনযোগ্যতাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে কুলম্বের সূত্র কি দাঁড়াচ্ছে? অর্থাৎ অন্য মাধ্যমে কুলম্বের সূত্র F সমান আমরা লিখব 1 বাই 4 পাই এপসিলন Q1 Q2 বাই ডি স্কয়ার। এখানে অন্য মাধ্যম হওয়ার কারণে আমরা এপসিলন নট লিখিনি, শূন্য মাধ্যম হলে নট লিখতাম, লিখিনি। এখন এইটাকে প্রকাশ করব কিভাবে? শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রকাশ করা যাবে। অর্থাৎ আমরা এখান থেকে এপসিলনের মানটা বসিয়ে দিব, সেটা হচ্ছে এপসিলন নট কে Q1 Q2 বাই ডি স্কয়ার। তাহলে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক জানা থাকতে হবে, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা ওই মাধ্যমে কুলম্ব বলের মান বের করতে পারবো। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে কুলম্ব বলের সাহায্যে কিভাবে আমরা দুটি আধানের মধ্যবর্তী বলকে হিসাব করতে পারি। এই সূত্রের দ্বারা মান বসে আমরা পাবো। যদি এখানে আধানের চিহ্ন দূরত্ব বসিয়ে
এফ যদি এর রেজাল্ট যেটা হবে সেটার চিহ্ন যদি পজিটিভ হয় তবে পজিটিভ হলে সেটা হবে বিকর্ষণধর্মী। আর এফ যদি মানে এফ এর চিহ্ন যদি নেগেটিভ হয়, কারণ এটা পজিটিভ কখন হবে, যখন দুটোই চার্জ পজিটিভ 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 পজিটিভ, আর দুটো চার্জ একই জাতীয় চার্জ যদি হয় তাহলে অবশ্যই বিকর্ষণ করবে। দুটোই যদি নেগেটিভ হয়, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ 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 পজিটিভ, রেজাল্ট কি আসবে পজিটিভ, যার ফলে তারাও কি করবে বিকর্ষণ করবে। কাজে এফ এর রেজাল্ট চিহ্ন চার্জের চিহ্ন বসিয়ে এফ এর রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে সেই বলটা হচ্ছে এফ হচ্ছে বিকর্ষণ ধর্মী। আর যদি নেগেটিভ হয় এফ এর চিহ্ন তবে সেটা হবে আকর্ষণ ধর্মী। এখন এটা তো বল, এবং আমরা ভেক্টর চ্যাপ্টার পড়েছি একাদশ শ্রেণীতে। ভেক্টর চ্যাপ্টার থেকে জেনেছি যে ভেক্টর রাশির যোগ বিয়োগ কিভাবে করতে হয়, জ্যামিতিক নিয়মে সেটা হয়। কাজে এখানে বল যেহেতু ভেক্টর রাশি, কাজে একাধিক চার্জের জন্য যদি একাধিক বল পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি ভেক্টর নিয়ম মেনে চলবে, এবং সেক্ষেত্রে আমরা একটা ভেক্টর সমীকরণ দরকার। তাহলে ভেক্টর রূপে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ভেক্টর হলে বলের উপরে ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে, তারপর আমরা লিখতে পারি 1/4 পাই এপসিলন q1 q2 বাই ডি স্কয়ার। এখানে আমরা একটা ইউনিট ভেক্টর দিতে পারি, অর্থাৎ এখানে q1 q2 এরা কোনোটাই ভেক্টর নয়, স্কেলার। দূরত্বটাকেও আমরা স্কেলার বলতে পারি, তবে বলের দিক বিবেচনায় দূরত্ব হতে পারে, অর্থাৎ এখানে দূরত্ব সাপেক্ষেই এখানে ইউনিট ভেক্টরটা আসবে। এই ইউনিট ভেক্টরের দিক হবে বলের দিকে। তাহলে এটা কোন বলের দিক? যে বলটা আমরা বিবেচনা করছি, সহজ কথায়। অর্থাৎ একটি চার্জ থেকে যদি অপর চার্জের উপরে আমরা বল বিবেচনা করি তবে সেই বলের দিক যেদিকে হবে সেই সাপেক্ষেই হবে আমাদের ইউ এর দিক। যদি অপর চার্জ থেকে এই চার্জের উপরে বিবেচনা করি তাহলে দিকটা ঘুরে যাবে এবং ইউ এর দিকটাও ঘুরে যাবে। অর্থাৎ যে বল বিবেচনা করছি যে চার্জের উপরে সেই বলের দিকই হবে এখানে ইউ এর দিক। এখন যদি একাধিক চার্জ থাকে তাহলে কি হবে? অর্থাৎ একাধিক তো ছিলই, একাধিকের পরেও যদি বেশি থাকে, এখানে q1 চার্জ, এখানে q2 চার্জ এবং এখানে q3 চার্জ, এটা পজিটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ, এরকম যদি হয় তাহলে এই পজিটিভ পজিটিভ এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ। ধরে নিই সেই বলের মান দিলাম f1, আর এরা কি করবে? নেগেটিভ এবং পজিটিভ চার্জ এরা করবে আকর্ষণ, অর্থাৎ এই চার্জের উপরে এই চার্জ দ্বারা কি হবে? আকর্ষণ হবে। সেটা এই সংযোজক রেখা বরাবর ক্রিয়া করবে, সেটা হচ্ছে আমি নাম দিলাম f2 বল। তাহলে এই f1 বল আর এই f2 বল এদের লব্ধি কি হবে? তাহলে যদি আমরা এটাকে এইদিকে নিয়ে যাই, f2 ভেক্টরটাকে আমরা স্থানান্তর করলাম আর f1 কে নিয়ে আসলাম এইখানে, তাহলে তোমরা বুঝতেই পারছো এটা সামান্তরিক ব্যবহার করে, সামান্তরিক সূত্র দিয়ে আমরা এই লব্ধি বলটা বের করতে পারবো। লব্ধি বল যদি আমাদের f হয়, অর্থাৎ এই ক্ষেত্রে লব্ধি বল সাম অফ f এটা অ্যাকচুয়ালি হবে f1 প্লাস f2 প্লাস ডট ডট এরকম ভেক্টর যোগ আকারে থাকবে। ভেক্টর যোগ আকারে আমরা সবগুলো বলকে যোগ করলে লব্ধি বল পেয়ে যাবো। এখানে আরো বল থাকা সম্ভব যদি চার্জের পরিমাণ আরো বেশি হয়। এই ছিল কুলম্বের সূত্রের গাণিতিক রূপ এবং তার ভেক্টর রূপ। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী আলোচনায় যাব, অর্থাৎ তড়িৎ বলরেখা এবং তড়িৎ আবেশ এবং তার সাথে তড়িৎ ক্ষেত্র সম্পর্কেও জানব। তোমরা সবাই ভালো থাকো, নিয়মিত পড়ালেখা করো। ধন্যবাদ।